প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন টক শো এই সময়। সাথে আছে আমি মুকসিমুল আহসান এবং আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আমরা পরিচিত হব, তারপর আমরা আলোচনায় যাব। আমার ঠিক বামে রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমার ডানে রয়েছেন তাজনুভা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি একটু মোশাররফ ভাই আপনার কাছ থেকে শুরু করি। যদিও আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, তারপরও গতকাল দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটি হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্য, আর একটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। আমি তারেক রহমানের বক্তব্যটা নিয়েই আপনাকে জিজ্ঞেস করি। গতকাল আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে বিএনপির যে ভার্চুয়াল যোদ্ধা আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের সাথে একটি ইফতার অনুষ্ঠান ছিল। সেখানে তারেক রহমান বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে 1/11 মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। আমি জাস্ট এই লাইনটি নিয়ে জানতে চাচ্ছি যে এটি নিশ্চয়ই তারেক রহমানের এই বক্তব্য, মানে এটি দলেরই বক্তব্য। তার এই বক্তব্যটির প্রথমে একটু ব্যাখ্যা জানতে চাই আপনাকে, যে তিনি কেন এই কথাটি বলেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহযোগ ডক্টর জেবিন এবং এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখবেন এই বিশেষ করে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জি, আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। হ্যাঁ, তারপর আমরা স্বীকার করতে আমাদের দ্বিধা নাই যে বিএনপির মতো একটি বিশাল দলে দু একটি ব্যত্যয় ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে বিচার করতে হবে যে পার্টি কি একটা করছে, পার্টি কি ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে আপনারা দেখবেন যে নানাভাবে আজকে বিএনপিকে কোথাও চাঁদাবাজ, কোথাও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিকারী, কোথাও জনমতে অস্বস্তিক হিসাবে কোনো মিডিয়া এটাকে প্রচার করার জন্য ট্রাই করছে। গণমাধ্যম যেটা করছে। কিন্তু আপনি দেখবেন যে আমরা কি ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে বিএনপির প্রায় 2000-এর মতো লোককে আমরা অব্যাহতি দিয়েছি, বহিষ্কার করেছি, কমিটি ভেঙে দিয়েছি, এবং অনেকের নামে সুনির্দিষ্ট মামলাও করা হয়েছে। কারণ আমাদের পার্টির পলিসি হলো জিরো টলারেন্স। আমরা কোনোভাবে যেটা সমাজে গ্রহণযোগ্য না এই ধরনের কোনো কাজকে আমরা সমর্থন করব না। কিন্তু তারপরও দেখবেন কোনো গণমাধ্যম উস্কে দিচ্ছে, বলতে যাচ্ছে এটা বিএনপি ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, মূল্যায়নের দায়িত্ব হলো জনগণের। আর আপনি দেখেন আমাদের মিডিয়া নিয়ে যদি আমরা বলতে যাই, মিডিয়ার নানা ইন্টারেস্টেড গ্রুপ আছে। আপনার মালিকানার স্বার্থ আছে, আপনার তার আদর্শগত দৃষ্টিভঙ্গিগত তার কিছু উদ্দেশ্য আছে। তো সামগ্রিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই কথাটি স্মরণ করিয়ে দিয়েছে। যেন 1/11-এর সময় আপনি যে কথাটা আপনি উল্লেখ করেছেন, আপনার নিশ্চয় আপনি একটু স্মরণ করেন, আপনি একটু দেখেন যে 1/11 আমি কিন্তু ওই নির্বাচনে প্রার্থী ছিলাম। আমরা হঠাৎ করে দেখলাম কি রাতের বেলায় টিভিতে দেখাচ্ছে অমুক জায়গায় বিএনপির নেতারা ভোট কিনতে গিয়ে 50 লক্ষ টাকা নিয়ে গ্রেফতার, একদম ভোটের আগে একদিন 2 দিন আগে। অমুক জায়গায় গিয়ে বিএনপির নেতারা কেন্দ্র দখলের চেষ্টা করছে। কিন্তু আমি একটু আপনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, বা সংশ্লিষ্ট যারা এই নিউজগুলি প্রচার করেছে, আমরা পরে দেখেছি এর বিরুদ্ধে একটা মামলা কোনো থানায় হয়নি। গভর্নমেন্ট আইনগত কোনো প্রক্রিয়া গ্রহণ করে নাই। অর্থাৎ বিএনপিকে মেলাইন করার জন্য যা দরকার কৌশল, সেই কৌশলগুলি অ্যাপ্লাই করে তখন বিএনপিকে জনমানুষের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করার জন্য কোন থেকে কাজগুলি করেছে। কিন্তু মিডিয়ার কি লাভ বিএনপিকে? আমি একটা বললাম মিডিয়া আপনি দেখেন এই আপনাদের এই মিডিয়ারও এখন অনেকে শেখ হাসিনা আমলে কি ভূমিকা রেখেছে, তাদেরকে আপনি ফ্যাসিবাদের দোষর বলছেন। তার মানে কি এখনো তারা আছে, মানে বিএনপিকে ধ্বংস করার জন্য? আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। এখন অনেকে শেখ হাসিনার সেই মায়া কান্না থেকে কি অনেকে বেরোতে পারছে না, তো পারে নাই। আপনাদের যারা আপনাদের এই মিডিয়া শেখ হাসিনার নগ্ন দালালি করেছে, আর্থিক সুবিধা নিয়েছে, সরকারকে ডমিনেট করিয়েছে, একটা গভর্নমেন্টকে ফেসিস্ট বানাতে সর্বাত্মক সহায়তা করেছে, কয়জন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বা কয়জন? তারা অনেকে পালিয়েছে, কেউ জেলেও আছে, কেউ এখনো। এই সংখ্যা কত? হয়তো কম হবে, আপনার 10 জন 15 জন। কিন্তু তো বিরাট আমরা একটা মশাই দিয়ে, আপনি যদি একটু কল্পনা করেন তো প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করতেন, কি চমৎকার বাক্য ব্যবহার করে, আপনি না থাকলে বাংলাদেশের কি হবে, মনে আছে এই বাক্যগুলি? যে আপনি শেখ হাসিনা নাই, এটা তো হোয়াট ইজ দ্য নেক্সট, আমরা চিন্তাই করতে পারি না। আমরা তো কি বলতো, ম্যাজিক্যাল লেডি। একটা মানুষকে তো আপনি যখন দেবতা বানান, দৈত্য বানান, একটা ফেসিস্ট বানান, তার লাইবিলিটি আপনাকে নিতে হবে। ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশে মানুষ মনে করছে যে বিএনপি সবচেয়ে
বৃহত্তর রাজনৈতিক দল অপসার জনপ্রিয় দল, একে যদি কোনোভাবে মেলাইন করা যায় হয়তো রাজনীতির ক্ষেত্রে একটা কোনো সুবিধা নিতে পারে, যার কারণে 111-এর মতো কোনো কোনো মহল এই ষড়যন্ত্র করে যাচ্ছে। এই 111 শব্দটা নিয়েও একটু ব্যাখ্যা আপনার কাছ থেকে চাই। তার মানে কি দেশের পরিস্থিতি এখন কি আস্তে আস্তে সেরকম জায়গায় যাচ্ছে বা সেরকম কিছু মনে হচ্ছে আপনাদের কাছে, যাতে 111-এর মতো পরিস্থিতি? না, 111-এর বিষয়টা কি ছিল আপনাকে? 111-এ বিরাজনীতি এবং বিশেষ করে দুই নেত্রীকে মাইনাস, তৎকালীন বেগম খালেদা জি এবং শেখ হাসিনা। এটা তো মূল স্পিরিট ছিল, এটাই আমরা যেটা বোঝানো হয়। আপনি দেখেন তখন তারা কিন্তু দুই নেত্রীর মধ্যে মিথ্যা মামলা বানোয়াট দিয়ে করেছিল, রাজনীতিবিদদের নানা অপবাদ, এই যে তারা চুরির সাথে জড়িত, একে মুসলেকা দেওয়া, ওকে করা, অনেক এই করে একটা মানে সোজা কথা যদি আমরা যেটাকে নরমাল ভাষায় বলি যে রাজনীতিবিদদেরকে পচিয়ে দাও, তাদের যে অবদানকে খাটো করার একটা প্রচেষ্টা করেছে। এখনো আমরা কোন কোন মহল এটা বলার চেষ্টা করতে চাই। এই জন্য আমরা বলছি যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে বলতে চাই যে ওই পথে আপনারা আগাবেন না, কারণ 5ই আগস্টের বাংলাদেশ আর 111-এর বাংলাদেশ এক না। আপনি যদি ইচ্ছা করলে ওই জায়গায় ফিরে যাওয়া আপনার সম্ভব, যার জন্য আমরা বারবার স্মরণ করে দিতে চাচ্ছি, বিশেষ করে ইন্টিরিয়াম গভর্নমেন্ট। আপনি দেখবেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে এটাকে কথাই হলো অন্তর্বর্তীকালীন সরকার, আপনি একটা নির্দিষ্ট টাইমে আপনি কাজ করবেন। কিন্তু কোন কোন উপদেষ্টা অথবা কোন কোন তাদের কর্মকর্তাদের বক্তব্য আপনি দেখলে মনে হয় তারা মানে আজন্ম ক্ষমতায় থাকার জন্য এখানে বসে আছে। চেয়ারগুলো এরকম মনে হয় না, এটা হলো আপনার মনোজগতে আপনি কি চিন্তা করেন এটার উপর ডিপেন্ড করে। এই যেমন এখানে আমাদের নতুন একটি দল, আমরা যে কোনো দলকে স্বাগত জানাই, কারণ আমাদের দলের মূল মানে সেন্টিমেন্ট হলো আমরা শত ফুল ফুটতে দাও, জনগণ একসেপ্ট করবে কোন ফুলকে গ্রহণ করবে, কোনটাকে করবে। কিন্তু আপনি দেখেন আমাদের নতুন যে এনসিবির যে সভাপতি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, উনি একটা কমেন্টই করে বললো যে আগে সংস্কার মেনে নেন, তো আবার নির্বাচন ডিসেম্বরে দিয়ে দেবো। আচ্ছা, ইট ইজ নট হিজ রাইট। আচ্ছা, এটার কাছাকাছি যে আমি একটু প্রশ্ন করতে চাই তাজনুবা জাবিনকে, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই গতকাল, যদিও আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু গতকাল আমার দুটি বক্তব্যই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, একটি তারেক রহমানের আর একটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেছেন জাতীয় নির্বাচনের আগেই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে, কারো জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না, মানে লাভ হবে না। আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গায় যে আমরা এর আগে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন সময় যখন বক্তব্য দিতে শুনেছি, তখন তিনি বলেছেন যে 2025-এর শেষে অথবা 26-এর শুরুতে নির্বাচনের আগে কিছু যৌক্তিক বা প্রয়োজনীয় সংস্কার তারা করবে, আর বাকি সংস্কারগুলো যেগুলো বড় সংস্কার বা যেগুলো রাজনৈতিক দলগুলো একমত হবে না, সেই সংস্কারগুলো পরবর্তীতে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে তারা করবে। কিন্তু এই প্রথম ওনার মুখে বক্তব্যে যেটি শুনলাম যে জাতীয় নির্বাচনের আগেই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে, কারো জন্য অপেক্ষা করে লাভ হবে না। আপনি কি তার এই বক্তব্যের সাথে একমত? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন, আপনাদের শুভেচ্ছা। শুরুতেই আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু ছোট্ট করে একটা ক্ল্যারিফাই দিতে চাই যে ভাই যে বললেন নাহিদের বক্তব্য, হ্যাঁ, নাহিদ আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের যে বক্তব্য যে আপনারা সংস্কার মেনে নিলে আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব, ব্যাপারটা পুরো বক্তব্যটাই মিসকোট করা হয়েছে। যে আমরা যেহেতু ওনারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, আমরা সংস্কার আর বিচারের রোডম্যাপ চাচ্ছি। আমাদের কথাটা হচ্ছে যে সবসময় নির্বাচিত হয়েই দেশে সরকার এসেছে এবং সেই ফ্যাসিবাদ হয়েছে এবং কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। তাহলে আমরা এইবার নির্বাচন ব্যবস্থাটা বা নির্বাচন প্রক্রিয়াটা আমরা পরিবর্তন চাই, এবং কিভাবে চাই আমরা সেটাও বলেছি যে আপনারা এটাতে একটু সহযোগী হন, তাহলে আমরা হচ্ছে নির্বাচনের জন্য আপনার সহযোগী হব। এখানে মিউচুয়াল হেল্পের বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথাটা বলা হয়েছে, যেটা মিসকোট করে বিভিন্নভাবে আসছে যে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আপনার প্রশ্নে আসি যে সংস্কার নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, আপনি আপনার বক্তব্যেই বললেন যে দুইটা টাইম কিন্তু উনি দিয়েছিলেন। সেই গত বছর থেকেই উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর থেকেই কিন্তু ওনার মুখে দুইটা সময়ই আমরা শুনছি, ডিসেম্বর 2025 অথবা জুন 2026। এবং
কথা কিন্তু একই, নির্যাসটা একই, যে কিছু মিনিমাম সংস্কার করে তারপর হচ্ছে আমরা নির্বাচনে যাব। এবং আপনি দেখেন এইটার উদ্দেশ্যে কিন্তু এতগুলো সংস্কার কমিশন হলো, সেখান থেকে 6টা সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রতিবেদন জমা দিল। তার মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট, যদি আমরা বলি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তারপর সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন জনপ্রশাসন বা পুলিশ সংস্কার কমিশন, এইসব নিয়ে যদি আমরা কথা বলি, আপনি দেখেন আমি আপনাকে আজকের কিছু কথা উল্লেখ করতে চাই। নির্বাচন ইসি কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিপরীতে কিছু অবস্থান নিয়ে চিঠি দিয়েছে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবের কাছে। ইসি চিঠি পাঠিয়েছে। কি চিঠি পাঠিয়েছে? যে তাদের সুপারিশে তাদের দ্বিমত আছে। কি দ্বিমত আছে? সংস্কার কমিশন বলছে যে ইসিকে দায়বদ্ধতার মধ্যে আসতে হবে, হ্যাঁ, যে এই ইসির কোনো জবাবদিহিতা এবং দায়বদ্ধতা ছিল না দেখেই কিন্তু বিগত দিনে এতগুলা নির্বাচন হয়েছে। আর ইসি বলছে যে তাদের যে তারা সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে, এই শপথ ভঙ্গ করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের শাস্তি হবে। তাদের কি কখনো শাস্তি হয়েছে? বা এই যে পরপর তিনটা জাতীয় নির্বাচন তো এই ইসির মাধ্যমেই হয়েছে, তাহলে কি তাদেরকে কখনো জবাবদিহিতার অধীনে আনা হয়েছে? তাহলে সংস্কার কমিশন সুপারিশ করেছে যে তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনতে হবে। সাধারণত নির্বাচনের ফলাফলের যখন গেজেট প্রকাশ হয়ে যায়, তারা কিন্তু আর ধরাছোঁয়ার বাইরে চলে যায় এবং তারা সব দায় রিটার্নিং অফিসারের উপর দিয়ে দেয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে যে বিভিন্ন দেশে কিন্তু সর্বদলীয় সংসদীয় কমিটির কাছে, বিভিন্ন পৃথিবীর ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, যে সংসদীয় সর্বদলীয় কমিটির কাছে জবাবদিহি করতে হবে যে নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, এটা ফলাফল গেজেট আকারে প্রকাশের আগে 48 ঘন্টার মধ্যে একটা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর স্পষ্ট স্বচ্ছতা। তাহলে এই একটা সংস্কার। তারপর তারা আজকে আপনি জানেন সকালবেলা যে হাইকোর্টে একটা রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়ুম সাহেব রিট করেছিলেন যে গণবিজ্ঞপ্তি নিবন্ধনের, নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তিতে রিট করেছিলেন, সেটা স্থগিত করেছে হাইকোর্ট। হ্যাঁ, কেন স্থগিত করেছে? উনি কিন্তু এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে একটা যেটা দিয়েছেন, যে প্রচলিত আইন এখন আছে নতুন দল নিবন্ধনের, সেখানে কি আইন আছে যে 22টা জেলায় সদস্য অফিস থাকতে হবে, প্রায় 100টা উপজেলায় অফিস থাকতে হবে, 200 সদস্য এনআইডি থাকতে হবে, ভোটার সদস্য। আপনি যদি পাহাড়ের দিকে তাকান, পাহাড়ে 3টা জেলায় তো মাত্র 20টা উপজেলার মতো আছে। তাহলে আপনি এই প্রচলিত আইনেতে পাহাড়ি জনগোষ্ঠীকে আগেই রাজনীতি থেকে বাদ দিয়ে দিলেন, তাদের রাজনৈতিক দল করার অধিকার থেকেই বাদ দিয়ে দিলেন। আপনি এরকম একটা ত্রুটিপূর্ণ আইন রেখেই আপনি আবার নতুন দলের নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিলেন। এই যে এই ছোট ছোট সংস্কারগুলা, এইগুলাই কিন্তু ডক্টর ইউনূস অ্যাড্রেস করছেন। আমি আরো বলতে চাই, পুলিশ প্রশাসন, আপনি জানেন যে এইটা নিয়ে পুলিশ প্রশাসনে এটা নিয়ে একটু আপনার কাছে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করা হলো, তারা যখন কাজ শুরু করলো, তখনই ইসি গঠন করা হলো, তখন থেকেই তো আপনারা এই সমালোচনা করছিলেন। এই কারণেই কি না, ইসি গঠন করা হয়েছে কোন আইনে? প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন 2022-এর অধীনে। আমরা কিন্তু তখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম এবং আমরা সংবাদ সম্মেলন করে কিন্তু এটা বিরোধিতা করেছিলাম, এবং এটাকে তোয়াক্কা না করে বা আমাদের অনেকের আবেদনকে তোয়াক্কা না করে কিন্তু ইসি গঠন করা হয়ে গেল। তারপর তারা এখন নতুন দলের নিবন্ধন দিয়ে তারা কিন্তু তাদের মতো করে চাচ্ছে, এবং স্বয়ং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বশীল মানুষ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে বদুল আলম মজুমদার আছে, উনিও বলেছেন যে সংস্কার কমিশনের সাথে সমন্বয় না করে ওনারা যেভাবে একতরফা ভাবে চলছেন, সেটা কিন্তু অনেকটা সাংঘর্ষিক। তাহলে আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা যে কিছু সংস্কারের মৌলিক ভিত্তি স্টাবলিশ করে তারপর আমরা নির্বাচনের কথা বলছি, এখানে তো আমি কোনো কিছু ভুল দেখছি না যে উনি যেটা চাচ্ছেন। আমরা এখানে নির্বাচন কমিশনারের দায়বদ্ধ এবং স্পষ্টতা, স্বচ্ছতা চাচ্ছি। একটু মোশাররফ ভাই আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই গতকাল এনডিটিভিকে দেওয়া তুলসী গাভার্ডের একটি বক্তব্য শুনেছেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। তিনি বাংলাদেশের একটি প্রশ্নের উত্তরে বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্যটি দিয়েছে সেটি নিশ্চয়ই আপনি জানেন, যে তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। যদিও তিনি এটি দাবি করেন যে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের
উপর দুর্ভাগ্যজনকভাবে নিপীড়ন, হত্যা এবং নির্যাতনের অভিযোগ উঠেছে। যদিও এই বিষয়ে কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, এবং তারপর আজকে সেটি নিয়ে সরকারের একজন উপদেষ্টা তিনি এটি নিয়ে কথা বলেছেন। তিনি হচ্ছেন আপনার সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন তার ওই বক্তব্য অর্থনৈতিক এবং বহুপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এবং একই সঙ্গে আরও একটা ব্যাপারে আপনি একটু জানিয়ে রাখি, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত যে ব্রিফিংটি হয় সেখানেও এই বিষয়ে তার এই মন্তব্য পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হয়েছিল। তখন বিষয়টা অনেকটা এড়িয়ে গেছে মুখপাত্র ট্যামি ব্রিউস। তিনি বলেছেন বিষয়টি কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন এটি মত দিতে অস্বীকৃতি জানিয়েছেন, এবং বলছেন যে এটি আসলে দৃষ্টিভঙ্গি ট্রাম্প প্রশাসনের যেটাই সেটি মূলত কূটনৈতিকভাবে দেখাবে। এক কথায় বলতে গেলে তিনি এই প্রসঙ্গটাকে এড়িয়েছে। আপনার কাছে কি কোনো উদ্বেগের জায়গা মনে হয় কিনা যে মার্কিন গোয়েন্দা প্রধানের এরকম একটি বক্তব্য, এবং যদিও অর্থ উপদেষ্টা সেভাবে এটাকে মনে করেন না? না, এখন অর্থ উপদেষ্টা সে অর্থনীতি দেখে, রাজনীতির ক্ষেত্রে তার খুব সুস্পষ্ট ভূমিকা আছে বলে এটা উনি অর্থনীতির জায়গা থেকেই বলার চেষ্টা বলা। এখন আপনি দেখবেন একটা জিনিস, এখানে মার্কিনদের কিন্তু মার্কিন বা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কিন্তু আগে থেকে এই যে আমাদের বাংলাদেশ বিশেষ করে থার্ড মুসলিমদের ব্যাপারে তাদের একটা উৎকণ্ঠা আছে। আপনি দেখবেন যে আমরা দেখেছিলাম ইরানের যুদ্ধের সময় ওয়ার এগেইনস্ট দ্য টেরোরিস্ট, ওয়ার এগেইনস্ট দ্য মুসলিম মিলিট্যান্ট, এই ধরনের নানা কর্মসূচি কিন্তু তারা তখন পালন করেছিলেন। একদম। এবং আরেকটা সবচেয়ে বড় সংকটে আমরা আছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আপনি দেখেন 5 তারিখের পর খুব পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা মৌলবাদী, একটা ধর্মীয় উন্মাদনার দেশ হিসেবে চিহ্নিত করার জন্য কিন্তু নানা ধরনের তাদের মিডিয়াগুলি প্রচার চালাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও কড়া প্রতিবাদ জানানো হয়েছে, এবং আমাদের পাশে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি অনেকটা সাপোর্ট। যেমন বিবিসির একটা নিউজের কথা আমি স্মরণ করতে পারি, তারা একেবারে ক্যাটাগরি দেখিয়েছে। একদিকে ভারত দেখাচ্ছে যে এই হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার বিবিসি দেখাচ্ছে যে এটা ভারতের একটি জায়গার ঘটনা। আবার দেখাচ্ছে একজন পুকুরে সাঁতার কাটছে, উনি বলছে যে ওকে পিটিয়ে ওখানে ফেলানো, ওরা বলছে না, উনি অন্য একটা প্রোগ্রামের কারণে এখানে হচ্ছে। অর্থাৎ ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ধর্মীয় উন্মাদনার মধ্যে ফেলে দিয়ে আমাদের ইন্টারন্যাশনালি আমাদেরকে খাটো করতে চায়। এখন আপনি দেখবেন যে তুলসী গ্যাবার্ড কিন্তু ভারতে আছে বর্তমানে, রাষ্ট্রীয় ট্যুরে ভারতে আছে। সুতরাং আমরা আগে নানা শব্দ আমরা শুনতাম, নানা টার্ম ব্যবহার করা হতো যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায় আমেরিকা, অথবা ভারত সাউথ এশিয়া যা চায় আমেরিকা সেটাকে সমর্থন করে। এখন তো আমেরিকা নিজের চোখেই বাংলাদেশকে দেখতে পারবে। আমাদের প্রত্যাশা, আমরা কিন্তু বারবার দাবি জানিয়েছিলাম যে আমেরিকার চোখে, ইউরোপিয়ান ইউনিয়নের চোখে বাংলাদেশকে দেখুক। তো এই ব্যাপারে আমি মনে করি এই ধরনের প্রোপাগান্ডা থাকবে, কিন্তু এটাকে প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু যারা সরকার আছে তাদের। তারা আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে মানে প্রতিবাদ জানানো উচিত এবং ব্যাখ্যা চাওয়া উচিত যে কোন প্রেক্ষাপটে আজকে তুলসী গ্যাবার্ড বলছে যে বাংলাদেশ মৌলবাদীর দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমি একটি কথা আরেকটু বলতে চাই যে আমাদের অবস্থান যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে এই রকম ট্যাগ বা যেটাকে আমরা মার্কিং বলি, এটাকে আগে বাংলাদেশকে দেওয়া হয়েছিল অনেকবার, আপনার মনে আছে। তো সুতরাং সরকারকে এই ব্যাপারে খুব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, এর সঙ্গে আপনি একটু ওই যে প্রসঙ্গটি আমরা আগে আলোচনা করেছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্য, আবারও বলি যে জাতীয় নির্বাচনে আগেই সামর্থ্য অনুযায়ী সব প্রয়োজনীয় যতটুকু আগের বক্তব্যের সঙ্গে আমি এর সাথে একটু জেবিনের সাথে আমি একটু শেয়ার করতে চাই। জি, উনি যে কথাটি বলেছেন, আপনি হয়তো দৃষ্টিভঙ্গি থেকে তার বক্তব্য সঠিক, বাট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অনুসারে আপনার বক্তব্য সঠিক না। কারণ এই বর্তমান সরকারটা বর্তমান কনস্টিটিউশনের অধীনে চলছে। সেই কনস্টিটিউশনের অধীনে নির্বাচন কমিশন বর্তমান প্রচলিত যে আইন আছে সেই আইনই চলবে। প্রধান উপদেষ্টা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বসছেন ক্ষমতায়? এটা আমাদের সংবিধানে কোনো ব্যবস্থা নাই। তাহলে প্রধানই যেখানে সংবিধান না, এটা হলো কিন্তু আমাদের কনস্টিটিউশনকে এখানে সেই বৈধতা দেওয়া হয়েছে। কারণ আমাদের কনস্টিটিউশনে 57(3) যদি আপনি যান, যেটাকে কেয়ারটেকার বাতিল করে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে স্পষ্ট বলা আছে পরবর্তী প্রধানমন্ত্রী মানে নেক্সট প্রাইম মিনিস্টার ইলেক্টেড না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করবেন। সেখানে রাষ্ট্রের পরিচালিত কোনো আইন দ্বারা তাকে ব্যাহত করা যাবে না। সেটা স্টেট সেই হিসাবে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে না। তাহলে আপনি কোন ক্ষমতা বলা হয়েছে? এটা আমাদের রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে আর্টিকেল 106-এ। যদি রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো সংকট তৈরি হয়, উনি সুপ্রিম কোর্ট দ্য গার্ডিয়ান অফ কনস্টিটিউশন,
সে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাইতে পারে। সেই মতামতটাই চেয়েছে যে আমার দেশে গভর্নমেন্ট নাই, পালিয়ে গেছে, প্রাইম মিনিস্টার রিজেন করছে, সংসদ অলরেডি ডিসলভ হয়ে গেছে, তা আমি হাউ রান দ্য কান্ট্রি। তখন 106 আওতায় বলছে তুমি এই ডক্টরিন অফ নেসেসারির আওতায় তুমি এখন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চালাতে পারো, তাও পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছ থেকেই বৈধতা নিতে হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, এটা কিন্তু অনলি ফর একটা গভর্নমেন্ট ফর্ম করা, Exactly. কিন্তু আমাদের কনস্টিটিউশন ইজ কিন্তু লাইফ আছে। তা আমি ডক্টর জেবিনদেরকে বলবো, তারা যে বক্তব্যগুলি রাখছে, উচিত যদি আপনি এই সংকট সমাধান করতে চান, বিশেষ করে এনসিবি যেটা চাচ্ছে, আপনাকে তাইলে 7 মাস হয়ে গেল, হয় আপনি তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে এই যে কমিশনগুলোর, আপনি কেন আলোচনা করেন না? আপনি কেন চুপচাপ বসে আছেন? আপনি মানে স্ট্যাচু যে পুতুল, আপনি কিছু বুঝতেছেন না। ওরা তো শুরু থেকেই সংবিধান সংশোধনের কথা বলছে। আমার মানে সেই কথা না, পুনর্লিখন, আপনার পুনর্লিখন। ওইটা আলাদা, আমি যা সেটা আসে না। আচ্ছা, আমি আচ্ছা, বলতে চাচ্ছি কমিশনের রিপোর্ট তো অলরেডি গভর্নমেন্টের টেবিলে। আচ্ছা, হয় গভর্নমেন্ট কমিশন কেন নেই। আলোচনা করে না? গভর্নমেন্ট কেন বসে আছে স্থবির হয়ে? যদি গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত তৈরি না হবে, ততক্ষণ তো বর্তমান কনস্টিটিউশন লাইফ, এটাকে তো আপনি বাদ দিতে পারবেন না। এক আরেকটু আমি কথা বলি প্লিজ। আমরা কিন্তু ঐক্যের সাথে অথবা দেশের সামগ্রিক সাথে আমরা অনেক কথা বলি না, কারণ আমরা মনে করি এই সরকার সফল হোক। আপনি আমেরিকার কালচার দিয়ে বাংলাদেশের কনস্টিটিউশন করে বাংলাদেশের মানুষকে চালাবেন, এটা সম্ভব? আপনি যাকে এই কমিটির প্রদান করেছেন আলী রিয়াজ সাহেব, উনি আমেরিকান নাগরিক, উনি বাংলাদেশের কালচার সংস্কৃতি মূল্যবোধ কি বুঝবে? উনি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের টিচার, এই আলাদা সংবিধান নিয়ে কাজ করে। একাডেমিক ব্যাপার। আর উনি একাও তো করছেন না, অনেককে নিয়ে। আমার কথা হলো আপনাকে এইসব জিনিসগুলি একসময় প্রশ্ন উঠবে, আচ্ছা। বাট আপনাকে কেয়ারফুল হওয়া উচিত ছিল। আপনি মিডিয়া কমিশন আপনাদের করেছেন, যিনি করেছেন উনি মার্কিন যুক্তরাজ্যের নাগরিক। উনি ওই যুক্তরাজ্যের মিডিয়ার ক্যারেক্টার, মিডিয়ার সেন্সিবিলিটি আর আমারটা এক। আপনি রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ করছেন আমেরিকান নাগরিক মনির হায়দার, উনি বাংলাদেশের রাজনীতির কতটুকু ওনার জ্ঞান আছে আমি তো এই নিয়ে আমি Good question, কিন্তু এই কোশ্চেনগুলো এতদিন পর একটু দেরি করবে। আমি একটা কথা কিন্তু হ্যাঁ, বলে এটাই দিয়েছি যে জানতে ঐক্যের স্বার্থে, আচ্ছা। কিন্তু যখন এগুলো ধীরে ধীরে জটিলতা যাবে তখন এই প্রশ্নগুলি উত্থাপিত আচ্ছা, হবে। আচ্ছা। তো সুতরাং আমরা মনে করি সরকারকে খুব কেয়ারফুলের সাথে এগুলি হ্যান্ডেল করা উচিত, যাতে জনআকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে দেশটাকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া যায়। ওকে, আমরা একটু তাজনুবা, আপনি মোশাররফ ভাইয়ের এই বক্তব্যকে যদি অ্যাড্রেস করতে চান করতে পারেন, আর যদি না করেন তাহলে আপনি যেখানে পুলিশ সংস্কারের বিষয়ে কথা বলছিলেন ওখান থেকে কন্টিনিউ করতে হ্যাঁ, আমি অবশ্যই অ্যাড্রেস করতে চাই। ভাই যেটা বললেন যে কেন পুতুলের মতো বসে আছে বা স্থবির হয়ে আছে, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে সংস্কার কমিশনগুলো কিন্তু 13ই মার্চের মধ্যে সব রাজনৈতিক দলের 34টা রাজনৈতিক দলের কাছে 166টি সুপারিশ সম্বলিত স্প্রেডশিট পাঠিয়েছে, এবং আমি যদি ভুল করে না থাকি বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এখন পর্যন্ত সময় চেয়েছে যে তারা এটার ব্যাপারে মত দিবে। এবং কারণ এখন কিন্তু সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর জন্যই অপেক্ষা করা হচ্ছে, উল্টা তারা পুতুলের মতো এখন কিন্তু বসে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই তাকিয়ে। এবং কমিটি প্রধান যে আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজকে নিয়ে যে এই গত 3-4 দিন ধরে, মানে এই স্প্রেডশিটটা যাওয়ার পর থেকে ওনার নাগরিকত্ব নিয়ে যে কথাটা আসছে, শুরুর দিকে যখন উনি নিয়োগ পায় তখন দু একটা জায়গায় এই কথাটা এসেছিল, বাট এখন এটা খুব বিশাল আকারে ব্যাপারটা আসছে। ওনারা এই সংবিধান সংস্কার এবং ভাই যেটা বললেন যে এই সরকার এই সংবিধানের আন্ডারে চলছে বা হোয়াট এভার, এই সরকার কিন্তু গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই সরকার গঠিত হয়েছে, এবং গণ অভ্যুত্থানটা কিন্তু সংবিধান মেনে হয়নি। আমরা বারবার বলছি এই গণ অভিপ্রায়টাই হচ্ছে সংবিধান। গণ অভ্যুত্থানটা এই সংবিধানের বিপরীতে গিয়ে একটা অবস্থান, এবং আমরা কিন্তু বারবার উনি যে ঐক্যের ডাক বলছেন, ঐক্যের স্বার্থে ওনারা অনেক কিছু বলেননি, এই ঐক্যের জন্যই কিন্তু আমরা বারবার ওনাদের কাছে প্রস্তাব পাঠিয়েছি, আহ্বান করেছি, ওনাদের সাথে বসেছি বিভিন্ন ইস্যুতে, কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। আপনি আরেকটা, আমি এই ঐক্যের স্বার্থে যদি আমি আরেকটা জিনিস বলতে চাই, গতকাল জনাব মির্জা আব্বাস বলেছেন যে ওনাদের হাতের কলমের সংস্কার আমরা করব না, আমরা গিয়ে সেটা আবার সংশোধন করব। এই যে টোনিংটা, এটা কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে তাকান যে এটা কিন্তু পুরনো ইতিহাস, কিন্তু আমি কয়েকটা দৃষ্টান্ত আপনার সামনে একটু তুলে ধরতে চাই। তার আগে আমি বলতে চাই যে এই যে সংস্কারটা এবং সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো, এগুলো কিন্তু ঐক্যের জন্যই ডাকা হয়েছে,
এবং এই ঐক্যে কে সহযোগিতা করছে না সেটা কিন্তু তাদের বক্তব্যে স্পষ্ট। 91 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সরকার কিন্তু 29টা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, পরবর্তীতে বিএনপি এসে একটা প্রস্তাবও কিন্তু বাস্তবায়ন করে নাই। 1996 15ই ফেব্রুয়ারি তারা নিজেদের অধীনে একটা নির্বাচন করে, পরবর্তীতে রাজনৈতিক দলদের মানে আন্দোলনের মুখে তারা আবার পুনরায় নির্বাচন দিতে বাধ্য হয়। 2001 সালের পরে তারা যখন 4-এ যখন তাদের নির্বাচন আসে সামনে, তারা সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে নিজেদের লোক যাতে তত্ত্বাবধায়কে বসাতে পারে, সেটার পরে 14th সংশোধনী আসে। সেই সংশোধনীর প্রেক্ষিতে কিন্তু বৈঠা যে আন্দোলন শুরু হয়। আমরা কিন্তু ইতিহাসে দেখছি তাদের বারবার কিন্তু তারা অঙ্গীকার ভঙ্গ করেছেন। এখন আমরা বলতে চাচ্ছি যে এত রক্তের পর যে গণ অভ্যুত্থান এসেছে, চলেন আমরা সবাই মিলে সেটাকে ব্যর্থ হতে না দেই। আমরা একটা এই সংবিধান গণতন্ত্র বাংলাদেশকে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করতে পারে নাই। এখন আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, আমি একটু শেষ করি এই লাইনটা, একটা লাইন, যে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি এবং সংবিধান প্রণয়ন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়ন এবং সেই প্রণীত সংবিধানের আন্ডারে কিন্তু আপনি জাতীয় সংসদ বা আইনসভা গঠন করবেন। কোন সরকার, এই যে নির্বাচিত সরকার, ওনারা বারবার যে একটা অপমান, আমি বলবো এটাকে অপমান সূচকে, যে অনির্বাচিত সরকার, এটা কিন্তু রক্তের উপর দাঁড়ানো একটা সরকার, এটা সামান্য ব্যালটের উপর দাঁড়ানো সরকার না, এটা কিন্তু রক্তের উপর দাঁড়ানো সরকার। এবং এই রক্তের উপরে দাঁড়ানো সরকারই কিন্তু আজকে আপনাদের জন্য রাজনৈতিক ময়দান একদম উন্মুক্ত করে দিয়েছে। এই রক্তের উপর দাঁড়ানো সরকারকে আপনাদের সহযোগিতা না করে বিভিন্ন ধরনের যে মন্তব্য, অসহযোগিতামূলক মন্তব্য, এটা কিন্তু জনগণকে অনেক দুঃখ দিচ্ছে। এবং আপনি দেখেন এই সংস্কার প্রস্তাব যে উনি বলছেন আমেরিকান নাগরিক সংস্কার প্রস্তাব কিভাবে করবেন, কিভাবে উনি সংবিধান প্রণয়ন করবেন, উনি কিন্তু আপনি যদি দেখেন 6টা বিকল্প পথ কিন্তু উনি বলেছেন কিভাবে এই সুপারিশগুলো বাস্তবায়ন করা যায়। এই 6টা বিকল্প যদি আপনার স্বার্থে আমি আপনাদের মনে করা দেওয়ার সাথে আমি আরেকবার বলি, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, গণপরিষদ বা আইনসভার মাধ্যমে, প্রত্যেকটাতেই কিন্তু জনগণ সম্পৃক্ত। যে আপনি জনগণকে জিজ্ঞাসা করেন তারা কি চায়। আমরা কিন্তু জনগণকে বাদ দিয়ে নিজেরা রাজনৈতিক দলরা সব সময় নিজেদের ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিয়েছি। তাই আমরা এবার বলছি যে আপনারা জনগণকে জিজ্ঞাসা করেন, গণভোট হোক, গণপরিষদ হোক, তাদেরকে জিজ্ঞাসা করেন। এটার মাধ্যমে আমরা একটা নতুন সংবিধান পাই, সেই সংবিধান এবং নির্বাচিত গণপরিষদে তো সিলেকশন হবে না। যদি বিএনপি নির্বাচিত হয়ে আসে গণপরিষদ, ওনারা বারবার বলছেন ওনারা এত বড় একটা রাজনৈতিক দল, আমরাও স্বীকার করছি এত বড় একটা রাজনৈতিক দল, ওনাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি। সেকেন্ড রিপাবলিকই চায় না, কারণ আপনাদের চাওয়া, এটা তো তাদের চাওয়া। এই যে আমি আপনাকে এখানে আরেকটা কারেকশন করি, আমাদের চাওয়া না, এটা হচ্ছে এটা কিন্তু এখন জাতীয় পর্যায়ে, এটা জাতীয় এজেন্ডা, এটাকে দেখা হচ্ছে দলীয় এজেন্ডা। আমরা তো এমন না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতবো আর সংসদ নির্বাচন হলে ওনারা জিতবেন। যদি গণপরিষদ নির্বাচন হয় ওনারাই জিতবেন, ওনারা ওই নির্বাচিত গণপরিষদই কিন্তু সংবিধান প্রণয়ন করবে। আগের ফরম্যাটে থাকতেই হতো ভালো লাগে, বা ওনাদের যে আগের ফরম্যাটে কি আছে, আচ্ছা সেটা না থাকুক, আমি আপনাকে আগের ফরম্যাটই তো হাসিনা তৈরি করে, আগের সংবিধানই তো হাসিনার মতো মানুষ তৈরি করার, স্বৈরশাসক তৈরি করার মানে কারখানা, মেশিন। আমি একটু বলি সেটা, আমি আপনার কথা আমি ক্লিয়ার, আপনার কথা ক্লিয়ার এবং আমি বিএনপির কথাও মোটামুটি ক্লিয়ার। কিরকম আমি যেটুকু বুঝেছি, যদি ভুল হয় মোশাররফ ভাই কারেকশন দিবে, আপনিও বলতে পারেন, যে বিএনপিও সংস্কার চায় এবং বিএনপিও এই যে মনে করে যে এই প্রচলিত এই ব্যবস্থার মধ্য দিয়ে ফ্যাসিস্ট কিছু না কিছু ভাবে হলেও তৈরি হচ্ছে, সেজন্য তারাও চেকস অ্যান্ড ব্যালেন্স চায়, তারাও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্য চায় এবং সেই জায়গা থেকে তারা 31 দফা দিয়েছে। এখন তাদের কারেকশন হচ্ছে 31 দফা কেন্দ্রিক, তারা 31 দফার মতো পরিবর্তন চায়। আপনারা হয়তো ওই সংবিধান সংশোধন পর্যন্ত, আপনারা বললে আমার কথা যদি ভুল হয়, জাতি বা গণ অভ্যুত্থানের চেতনা বা আমি যদি বলি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটিকে হয়তো আপনারা মনে করছেন যে তারা এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া বা নতুন সংবিধান নতুন করে লেখা, সেটি হয়তো বলছেন। আমরা এইটা নিয়ে আরো একটু আলোচনা করবো, এটা মনে হয় আমার আরো একটু ক্লিয়ার করা আমাদের দরকার আছে। মোশাররফ ভাই, তাজনুমা অনেকগুলো কথা বললেন, যে কোশ্চেনগুলো আপনি নিশ্চয়ই আপনার মতো করে বলবেন, তারপর একটু ছোট্ট ছোট্ট করে ধরাই দিই। একটি হচ্ছে যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলা, অথচ গণ অভ্যুত্থান না হলে এই সরকারই আসতো না, অর্থাৎ গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই সরকারের বড়। 2 নম্বর হচ্ছে বিএনপি কথা রাখে না, এর আগেও সংস্কারের কথা বলেছে, 3 জোটের রূপরেখার কথা বলেছে, মানেনি। 3 নম্বর হচ্ছে এখনও তারা যে কথাগুলো যদি বলে যে সংস্কার সংযোজন, সেগুলো হয়তো তারাও রাখবে না।
আমি একটু আমাকে একটু হ্যাঁ এবার আপনি বলবেন আমি আমি ডক্টর জাবিনের ব্যাপারে আমি বলতে Please. আমি জানি না যে 1990 সালে জামিনের বয়স কত ছিল যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। উনি ঢালাওভাবে যে বলেছে বিএনপি কথা রাখে না, আমার মনে হয় এটা তথ্য নির্ভর না। আপনি দেখেন বিএনপি প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাসী। এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, সেখানে একটা রাজনৈতিক দলগুলোর একটা ডিমান্ড ছিল যে আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে যাব। আচ্ছা, বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাসী। জিয়াউর রহমান তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন। না, আমরা তো আমাদের ম্যানিফেস্টোই সেটা ছিল। হ্যাঁ। আপনি 91 সালে যখন বিএনপি ক্ষমতা জিতলো, আমরা কিন্তু জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সেদিন প্রেসিডেন্সিয়াল পরিবর্তে এখন যে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চলে, ইট ইজ দ্য বিএনপির অবদান। কিন্তু বিএনপি উনি বলছে যে বিএনপি সংস্কারে যায় না। তো আজকে যে সংসদীয় গণতন্ত্র দাঁড়িয়ে আছে, এটা তো বিএনপি যদি 91 সালে না চাইতো কোনোভাবে সম্ভব ছিল পরিবর্তনে। আজকে আপনি দেখেন এই যে এক সময় বাকশাল ছিল বহুদলীয় গণতন্ত্র 74-এ, আমরা আজকে বহুদলীয় গণতন্ত্র পরিবর্তন করেছি বলে আজকে বাংলাদেশের নানা দলমত, নাইলে আজকে থাকতো। এর চেয়ে সংস্কার বিএনপির কাছ থেকে। বরং আপনি আরেকটা জিনিস দেখেন, আজকে যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আমাদের তো রাষ্ট্র যদি অস্তিত্ব না থাকে তাহলে আমাদের কি সংস্কার বলেন, কি আইন শৃঙ্খলা না। আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আছে এর মূল পিলার হলো বিএনপি তৈরি করে গেছে। এটা ক্লিয়ার না, আমি বলি এটা ক্লিয়ার, এটা না, ব্লেম দেওয়া হচ্ছে। উনি বলছে যে এইটা করতে হবে বলছে না, যে ওনাদের আকাঙ্ক্ষা। ওনারা কে? হুইস জনগণের কথা বলতেছেন। আমি স্টেট একটা পলিটিক্যাল পার্টি এনসিপি, এখন আমি এখন জনগণ এখন নাই। আপনার যে আকাঙ্ক্ষাটা মানে 5 তারিখ ছিল সেই জায়গায় তারা নাই, বরং তারা এখন একটা রাজনৈতিক দল। তাদের ম্যানিফেস্টো থাকতে হবে, তাদের দর্শন থাকতে হবে, তাদের জনগণের কাছে তাদের বক্তব্য থাকতে হবে যে আপনি আমাকে এটা করেন। আমরা ওয়েলকাম জানাই জেবিনদেরকে যে আপনারা আগামী নির্বাচনে ম্যানিফেস্টো বলেন জনগণের কাছে, আমাকে যদি তুমি ভোট দাও আমি এইটা করে দেবো। আমাকে যদি সেকেন্ড রিপাবলিক হয়, সেকেন্ড রিপাবলিক কেন? আপনি আমাকে যুক্তি দেবেন তো। একটা দেশ যখন ব্যর্থ হয়ে যায়, আপনি কি বাংলাদেশ ব্যর্থ হয়েছে তাই মনে করছে পর্যন্ত তারা? আপনি একটা দল ফেসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, এটা তার নিজস্ব ক্যারেক্টার, যার ফলাফল সে ভোগ করে বাংলাদেশ থেকে। তার নিজস্ব ক্যারেক্টার রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে। নো, রাষ্ট্রের উপর চাপে, তাহলে রাষ্ট্র তো ভেঙে চুরবার হয়ে যেত। তাহলে আপনি এখানে বসে থাকার মতো শক্তি আপনার ছিল না, আপনার বিশৃঙ্খলা দেখা দিত। আপনারা বলছে যে ওনারা যেটা বলে স্ট্রাকচারে ভাঙে না। আপনি হলো আপনার কথা হলো আমাদের কনস্টিটিউশন, বিশ্বের যে কোনো কনস্টিটিউশন যদি আপনি অ্যানালাইজ করেন, ইজ দ্য মোস্ট বেটার কনস্টিটিউশন, কিন্তু বাট প্র্যাকটিসটা কি আপনি করেছেন, বাস্তবায়নটা আপনি কি করেছেন? আপনাকে আমার বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ, আপনি জনগণ থেকে বঞ্চিত করেছেন, জনগণ আপনাকে আউট করে দিয়েছে। তাহলে সংবিধানের দোষ কোথায়? তারপর সেকেন্ড রিপাবলিক কোথা হয়? আজকে ফ্রান্সের কথা ওনারা প্রায় বলে, ওনাদের বক্তাদের আমরা শুনি, ফ্রান্সের রাজতন্ত্র ছিল, সেখান থেকে গণতন্ত্র আসছে, আবার রাজতন্ত্র গেছে, আবার স্বৈরতন্ত্র আসছে। এক একটা পর্যায়কে মেকআপ করার জন্য তারা এক একটা সময় এক একটা ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ কি সেই পর্যায়ে গিয়েছে? বাংলাদেশ তো সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই আছে। বরং ওনাদেরকে আমরা একটা কথা বলেছিলাম, ওনারা যদি মনে করতেন যে এই কনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশের বিদ্যমান সংকট সমাধান সম্ভব না, 5 তারিখ পসিবল ছিল, 8 তারিখ পসিবল ছিল বাংলাদেশে, আপনারা শহীদ মিনারে গিয়ে শপথ নেন নাই কেন? আমরা বলছেন এই সংবিধান আমরা মানি না। আপনারা তো 3 জন উপদেষ্টা মন্ত্রী বানিয়ে আপনারা নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আপনারা বলতেন আমরা এই গভর্নমেন্ট অ্যাটেন্ড করবো না। আপনার প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবেন একটা, আর দোষ দেবেন আরেকজনের উপর। বিএনপি তো একটা গণতান্ত্রিক দল, আমরা তো কনস্টিটিউশনের বাইরে ক্ষমতায় যেতে চাই না। কারণ আমরা তো বারবার বলি আমরা লিবারাল ডেমোক্রেটিক দল, আমরা সংবিধানের মধ্যে থেকে, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে রাজনীতি করি, এর মধ্যে দিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। আপনি যদি মনে করেন না এই সংবিধান হয়নি, আপনি 5 তারিখ শহীদ মিনারে শপথ নিলে আজকে সংবিধান সাসপেন্ড হয়ে যেত, আপনি একটা নতুন সংবিধান রচনা করতে পারতেন। কিন্তু সেই জায়গাতে যাই, এই জিনিসগুলি কিন্তু মাথায় রেখে আপনাকে কথা বলতে হবে। আবেগে ইমোশনালি আপনি একটা কথা বলতে পারেন, কিন্তু রিয়ালিটি আলাদা। রাষ্ট্র কিন্তু একটা আলাদা সত্তা। আমি পার্টি একটা পার্ট অফ দ্য স্টেট, পার্ট অফ দ্য ডেমোক্রেসি, কিন্তু বাট রাষ্ট্র কিন্তু একটা পার্মানেন্ট স্ট্রাকচার। এইটাকে আপনি যে কোনো ভাবে বিঘ্ন করতে পারেন। আরেকটি বলছে বিএনপি কথা রাখে নাই। বিএনপি সেই দল যে দল জন আকাঙ্ক্ষাকে ধারণ করে। এই যে উনি বলছে কেয়ারটেকার, হ্যাঁ আমরা তো প্রথম বিশ্বাস করেছিলাম যে একটা দলীয় সরকারকে অবজ্ঞা করার মাধ্যমে একটা নির্বাচন হতে পারে না, কিন্তু আমরা যখন দেখেছি বাংলাদেশের অধিকাংশ জনগণ এটাকে মেনে নিয়েছে। বেগম খালেদা জিয়া পাস করে আজকেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, খালেদা জিয়ার পাস করা কেয়ারটেকার গভর্নমেন্ট। সুতরাং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কিন্তু আমরা এগিয়ে যাই। এখনো আমরা বলছি আপনি আগামী নির্বাচন আসছে, তারপর উনি বলছে গণপরিষদ। গণপরিষদ কোন প্রেক্ষাপটে হয় আপনি আমাকে বলেন? সংবিধান লিখতে গেলে লাগে। হ্যাঁ, আমি কেন, আমার কি সংবিধান নাই বাংলাদেশে?
ওনারা এটা এই সংবিধানকে মনে করছে তাইলে বাংলাদেশের ওনাকে জন্য দরকার করতে হবে নেই। আগামী নির্বাচনে ওদের ম্যানিফেস্টো দিতে হবে যে আমাকে নির্বাচিত করো, আমি নতুন সংবিধান রচনা করব। পিপল যদি তাকে রায় দেয় তাহলে সে করবে, কোনো আপত্তি নাই, জনরায়কে তো আমরা শ্রদ্ধা করি। তাহলে আপনি এখন কোন অথরিটির বলে, কোন ক্ষমতা বলে, কোন জন আকাঙ্ক্ষার বলে আপনি সংবিধান চেঞ্জ করবে? আপনার কাছে কি ডকুমেন্ট আছে? আপনার কাছে কি তথ্য আছে? আপনি কি বাংলাদেশে এমন কোনো সার্ভে আপনার কাছে আছে যে 18 কোটি লোকের 16 কোটি লোক আপনাকে আপনার সংবিধান চেঞ্জ চায়? আপনার কাছে কি এমন কোনো তথ্য উপাত্ত আছে, এমন গবেষণা আছে যে জন আকাঙ্ক্ষা নতুন সংবিধানের পক্ষে? একটু শুনে আসি, ওপিনিয়ন পুল করেন আপনি। আপনারা কোন ম্যান্ডেটে এটা চান? 18 কোটি মানুষের কি ওনাদের কাছে কোনো প্রমাণ আছে যে ওনারা এই বর্তমান সংবিধান চায়? 18 কোটি মানুষ যে ওনাদের বক্তব্যের সাথে এই বর্তমান সংবিধান, যে সংবিধান ফ্যাসিস্ট তৈরি করে, 18 কোটি মানুষ যে এই সংবিধান চায়, তাদের কাছে কোনো প্রমাণ আছে? তাদের কাছে কোনো সার্ভে আছে? দ্বিতীয়ত, উনি বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এই দেশ আছে। ভুল। এই দেশ একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ছিল। 53 বছরে বাংলাদেশে কখনো গণতন্ত্র সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয় নাই। কোনো একটা সরকার গেলে তাদেরকে সামরিক বা বেসামরিক কোনো কু করে, গণ আন্দোলন করে, গণ অভ্যুত্থান করে তাদেরকে সরকার থেকে নামাতে হয়েছে। এবং উনি যে ফ্রান্সের কথা বললেন, ফ্রান্সে কিন্তু এই একনায়কতন্ত্র থেকেই কিন্তু যখন তাদের দরকার হয়েছে, জনগণের দরকারেই কিন্তু তারা তাদের রিপাবলিক চেঞ্জ করেছে এবং এখন কিন্তু 5th রিপাবলিক চলে এবং ফ্রান্স কত প্রতিষ্ঠিত একটা গণতান্ত্রিক দেশ বিশ্বে। তারপর উনি যে বললেন শুরুতে যে কথাটা, এই কথাটাই হচ্ছে আমি সবার আগে অ্যাড্রেস করতে চাই যে 1990 সালে আমার বয়স কত ছিল। আমি এটা এর আগেও একটা প্রোগ্রামে বলেছি যে আমরা এই যে এইজ শেমিং, যে আমাদেরকে যে এইজ শেমিং, যে তোমার বয়স কম বা আপনাদের বয়স কম, আপনারা ইতিহাস কম জানেন, আপনারা কম বোঝেন, সো এই জিনিসগুলা কিন্তু জুলাই আগস্টে ছিল না। জুলাই আগস্টে কিন্তু এই ইতিহাস পড়া মানুষরাই, এই হাসিনার নাকের ডগায় ঢাকা ইউনিভার্সিটিতে পড়া ছেলেরাই ওই মাঠে বসেই ওই ইতিহাস পড়েই কিন্তু হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পেরেছিল। যারা বর্ষিয়ান রাজনৈতিকরা গত 15 বছর বড় রাজনৈতিক দল নিয়েও দুর্ভাগ্যজনকভাবে তারা নির্যাতিত হয়েছে, কিন্তু তারা হাসিনাকে নামাতে পারে নাই। তাহলে এই যে একটা এইজ শেমিং, বারবার উনিই বলছেন যে আমরা এখন একটা রাজনৈতিক দল, আমরা মনে করি আমরা এখন আমাদের বয়স, ইরেসপেক্টিভ অফ আওয়ার এজ, উই ডিজার্ভ রেসপেক্ট। যে আপনারা আমাদের সাথে তর্ক দিয়ে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন, কিন্তু আমাদেরকে যখন এইজ শেমিং করবেন এটা কিন্তু খুবই অবজেকশনেবল। আরেকটা কথা, আমি যখন বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে যে কথাটা ছিলাম যে ওনারা কেন আমাদের কথা বা আমরা কেন মনে করছি না যে ওনারা আমাদের কথা রাখবেন বা শুনবেন। আপনি দেখেন, সামান্য নির্বাচন কমিশনার কি এই সংস্কার কমিশনের কথা শুনছেন? আমরা কিন্তু বারবার বলছি যে আমরা মাত্র আতুরঘর থেকেও এখনো বের হইনি। একটা নতুন রাজনৈতিক দল 2025 সালে নির্বাচনে জেতার জন্য আমরা এই কঠিন পথ বেছে নেই নাই। আমাদের স্বপ্ন বাংলাদেশকে নিয়ে অনেক বড়। 2025 আর 26-এর নির্বাচনই আমাদের মূল এজেন্ডা না, আমাদের মূল লক্ষ্য না। আমাদের লক্ষ্য অনেক বড়, আমরা অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে চাই। কিন্তু এই যে নির্বাচন ব্যবস্থাটা, আমরা এই নির্বাচন ব্যবস্থাটার পরিবর্তন চাই এবং নির্বাচিত সরকার কখনো সংবিধান প্রণয়ন করতে পারে না, সেই এখতিয়ার নির্বাচিত সরকারের নাই। বরং একটা নতুন সংবিধান থেকেই কিন্তু তাদের আইন প্রণয়ন করার ম্যান্ডেটটা নিতে হবে। অন্তর্বর্তী সরকারেরও নাই, নির্বাচিত সরকারেরও নাই। তাহলে আমরা কিন্তু নির্বাচন ব্যবস্থাটার পরিবর্তন চাচ্ছি। আপনারা এত জনপ্রিয়, এত বড় রাজনৈতিক দল, যদি আপনাদের নিজেদের দলের প্রতি আস্থা থেকে থাকে, জনগণের সাথে আপনারা সম্পৃক্ত হন, আপনাদের ম্যানিফেস্টো আছে, আপনাদের দফা আছে, 31 দফা আছে, এটা দিয়ে যদি আপনারা জনগণের মন জয় করতে পারেন, আপনারা তো গণপরিষদ নির্বাচনেও নির্বাচিত হবেন। এখানে তো আমাদের কোনো কথা নাই। আমরা তো রেডি মানুষের, জনগণের কাছে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য, আমাদের ক্যারেক্টার বোঝানোর জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করতে চাই সেটা বোঝানোর জন্য, বারবার পরীক্ষা দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত। তাসনুবা, আমি একটু বোঝার জন্যই আপনার কাছে জানতে চাই, ওনাদের যেমন গণপরিষদ দিয়ে মানুষ সংবিধান সংশোধন পরিবর্তন চাই কিনা, নতুন সংবিধান চাই কিনা সেটা দেখার সুযোগ আছে। আপনাদেরও তো সেকেন্ড রিপাবলিক করার জন্য নির্বাচিত হয়ে এসে তারপরে গণপরিষদের কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, এটা অবশ্যই আছে, কিন্তু আমরা এখন যখন আমরা একটা 24-এর পর আপনি দেখেন ইতিহাস কি বলে, এখন না হলে আর হবে না এরকম মনে করি। এটা সবাই মনে করে, আমরা কিন্তু, কারণ আমরা ব্যর্থ হয়েছি বারবার। এরকম গণ অভ্যুত্থান, এরকম সময়, এরকম অভূতপূর্ব একটা বিষয় কিন্তু বারবার আসে না ইতিহাসে। আমরা 70-এ ব্যর্থ হয়েছি, আমরা 90-তে ব্যর্থ হয়েছি। আমরা কিন্তু বারবার কিন্তু ওই নূর হোসেন যাচ্ছে, আবু সাইদ যাচ্ছে, বারবার কিন্তু শহীদ হচ্ছে, পঙ্গু হচ্ছে, অন্ধ হচ্ছে, কিন্তু আমরা যুদ্ধ করে কিন্তু পারছি না। আচ্ছা তাসনুবা, আমি যদি বিএনপিকে একেবারে পজ করে রাখি, দেখি আমার যদি দুইটা প্রশ্ন করি, আপনি যদি কিছু মনে না করেন, আমরা বিএনপির মতো না হই, আমরা যারা ধরেন জনগণ,
আমরা ভাবছিলাম 5 আগস্টের পরে এদেশের রাজনীতির পরিবর্তন হবে, আমরা ভাবলাম 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ হবে, আমরা ভাবলাম 5 আগস্টের পরে প্রচলিত রাজনীতি ফেলে দেবে মানুষ। কিন্তু আমরা দেখছি ক্ষেত্র বিশেষে, আমি উদাহরণ দিয়ে দিয়ে বলতে পারবো, সময় নেই অতখানি বলবো না, আপনারাও প্রচলিত রাজনীতি করছেন। এখন শুনছি যেটি ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন, পরিবর্তনের জন্য যদি করতেন তাহলে প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনে যাওয়ার চিন্তা করতেন না। আপনাদের একাধিক নেতাদের সঙ্গে বক্তব্য করে যেটা আমরা বুঝেছি যে বিএনপির সঙ্গে নির্বাচনে যাওয়া যাবে কিনা, কত আসন পাবে, সেটি সবকিছুতে মিললে তাহলে বিএনপির সাথে যাবে অথবা অন্য কারোর সঙ্গেও যেতে পারে। আপনারা নতুন রাজনীতি যদি করেন, আপনার অপিনিয়ন জানতে চাই, এটা সিদ্ধান্ত আপনাদের হয়নি, আপনার অপিনিয়ন জানতে চাই, আপনি যদি নতুন বাংলাদেশ করতে চান, নতুন রাজনীতি করতে চান, তাহলে কারোর সঙ্গে বিএনপি, জামাত কারোর সাথে জোট করে নতুন বাংলাদেশ করতে পারবেন? আমরা তো এই জোটের কথা কখনোই বলি না, জানতে চাচ্ছি না, আপনারা। এটা তো একদম পরিষ্কার। আমরা বারবার বলি যে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র তরুণী এই দলটা গঠন করেছে। আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে আত্মপ্রকাশ করেছি এবং আমরা কোনো ধরনের জোটে যাওয়ার আমাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নাই। আমরা বারবার বলছি যে জনগণ যদি আমাদের পরীক্ষা দিতে চায়, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত এবং আমরা ধীরে ধীরে আমাদের সাংগঠনিক বিস্তার করব, আমরা ধীরে ধীরে জনগণের কাছে যাব। কেউ যদি জোট করে আমাদের অধীনে করবে, কিন্তু আমরা কারোর সাথে জোটে যাব না। ওকে, এটা একদম পরিষ্কার। ওকে, মানে আপনাদের সঙ্গে জোট করতে হলে আপনারা যেরকম সেকেন্ড রিপাবলিক বা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখাচ্ছেন বা যেরকম ভাবছেন সেরকম করতে হবে। আচ্ছা মোশাররফ ভাই, আমার মনে হয় যে আপনি একটু শেষ করেন, আমরা একেবারে শেষে চলে এসেছি। সেটি হচ্ছে যে এই প্রসঙ্গটা আর টানতে চাই না। আমি যতটুকু বুঝলাম যে তারাও চাচ্ছে কিছু পরিবর্তন, আপনারা কিছু পরিবর্তন চাচ্ছে, তারা আমূল পরিবর্তন চাচ্ছে। আপনাদের কাছে রাষ্ট্র আছে, সমাজ আছে, সব ঠিক আছে, এত চেঞ্জের দরকার নেই, 31 দফা চেঞ্জ করলেই হবে। তাদের কাছে মনে হচ্ছে পুরাটাই ভুলে পড়া। আপনার কাছে মনে হয়েছে আমাদের দেশ গণতান্ত্রিকই ছিল, তাদের কাছে মনে হয়েছে না, কখনো একনায়কতন্ত্র, কখনো স্বৈরতন্ত্র, কখনো সেনাবাহিনী, বিভিন্নভাবে চলেছে, একেবারে প্রপার গণতন্ত্র হয়নি, যে কারণে তারা প্রপার গণতন্ত্র দেখতে চাচ্ছে। সেরকম একটি জায়গা থেকে একটা প্রশ্নের উত্তর আপনি দেন নাই, যদি দেন খুশি হব, না দিলেও সমস্যা নেই। সেটি হচ্ছে বিএনপি বা জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো প্রায় এই ধরনের কথা বলে, বিশেষ করে বিএনপি নেতাদের কাছ থেকে, যে এটা তো নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার তো আওয়ামী লীগ ছিল, তাকে হটিয়ে যে সরকারটি হয়েছে সেটা গণ অভ্যুত্থানের সরকার, যাদের ম্যান্ডেটের জোর অনেকে বলে যে নির্বাচিত সরকারের থেকেও কম না। তো এটাকে আসলে তাচ্ছিল্য করার জন্য আপনারা বলেন, নাকি এমনি গণতন্ত্রকে অনেক গুরুত্ব দেন বিদায় বলেন? না, এটা তাচ্ছিল্য না, এটা তো হলো আপনার একটা মানে অনুধাবন করার ক্ষেত্রে একটি আমার মানে সংকট আছে। আপনি দেখবেন, আপনি এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট আর হোয়াট ইজ দ্য রেভলিউশনারি গভর্নমেন্ট। এই দুটোর মধ্যে আপনাকে ডিফারেন্স যদি আপনি না বুঝলে বুঝবেন। এখানে যদি 5 তারিখের পর আপনার সংবিধান সাসপেন্ড করে যদি আপনি একটি গভর্নমেন্ট করতেন, সেটা একটা বিপ্লবী সরকার, তাদের ইচ্ছা মতো সব চেঞ্জ করে পারত। কিন্তু আমার সংবিধান, আমাকে কিন্তু কিছু বিধিবদ্ধ নিয়ম আমাকে মানতে হবে। 91 সালে রেভলিউশনারি গভর্নমেন্ট হয়েছিল না, তাহলে শাহাবুদ্দিন আহমেদ কি ছিল? কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। সেইটা কি কনস্টিটিউশনারি গভর্নমেন্ট? কনস্টিটিউশন তখন ছিল না, কনস্টিটিউশন ছিল, কনস্টিটিউশনে তখন তো ছিল না। আমি বলি আপনাকে, শুনেন, এটা অফিশিয়ালি, এবং ওইটা ওই গভর্নমেন্ট, আমরা ওই আলোচনা যেতে চাই না, কারণ ওইটা এরশাদের সরকার 9 বছরকে আপনাকে বৈধতা দিয়ে ওই গভর্নমেন্ট গঠিত হয়েছে। কারণ হয়েছে আপনার স্পষ্ট মনে থাকার কথা, এবার ঠিক আছে, বৈধতা দিয়ে এরশাদকে স্বীকার করে নিয়ে যেতে একটা বৈধ শাসক। কারণ এরশাদ প্রেসিডেন্ট, তার ভাইস প্রেসিডেন্ট ছিল মওদুদ আহমেদ, তাকে রিজাইন করানো হয়েছে। রিজাইন করে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, সে ভারপ্রাপ্ত, অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাহলে পরে এসে তো এরশাদের শাসনামলকে অবৈধ বলা হয়েছে, সেটা আলাদা, পলিটিক্যাল রেটরিক একটা জিনিস, আর কনস্টিটিউশন কিন্তু আলাদা জিনিস। জাস্ট ওইটাকে বৈধতা দেওয়ার জন্য ভাবে দিয়ে আপনাকে কিন্তু ওই অবস্থায়, হ্যাঁ বুঝতে পারছি, বৈধতা দেওয়া হয়েছে জাস্ট যেন ঝামেলা না হয়, যার জন্য তাকে কিন্তু বলা হচ্ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, হ্যাঁ অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, এই নামে। সুতরাং এগুলো ভুল ব্যাখ্যা দিয়ে কিন্তু লাভ নেই। তাই এখনো যদি আপনি মনে করতেন, আমি মেজিবিনদেরকে ধন্যবাদ জানাতাম, আমি জেবিনদেরকে, যদি তারা বলতো যে না, একটা বিপ্লবী গভর্নমেন্ট হবে, ওকে, এই সকল কারণ আপনি সমাধান করতেন। কিন্তু আপনি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে থেকে আপনি আপনার রাষ্ট্র থাকবে, পুলিশ থাকবে, আইন শৃঙ্খলা থাকবে, আপনি বলবেন আমার কেটে বিপ্লবী গভর্নমেন্ট, নো, এটা হবে না। আপনাকে এই কনসেপ্টটা আমাকে ক্লিয়ার হতে হবে। আর আরেকটু জিনিস আমি তাদেরকে অনুরোধ জানাবো, তারা তো এখন কিন্তু একটা সময় তারা ছিল কিন্তু গণ অভ্যুত্থানের একটা পার্ট, নেতৃত্ব দানকারী, এখন কিন্তু ওই জায়গায় তারা নাই, তারা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। কিন্তু চেতনা তো তারা ওইটা নিয়ে রাজনীতি করতে, আমার চেতনা আলাদা, আমার একটা চেতনা আছে, আমার একটা বিশ্বাস আছে, আমার আইডিওলজি আছে, বিএনপির আছে না, তাদেরও সেটা থাকবে। ওইটাই হলো তাদের এখন মূল শক্তিটা। এবং এই শক্তির প্রতি জনগণ কতটুকু সমর্থন দেয় এটার সামনে দেখার বিষয়, তা তো অবশ্যই জনসভা। এখন আমি তাদেরকে
মানে একটা দলের হিসাবে আমি তাদেরকে সুপারিশ করব, সাজেশন তো দেওয়ার তো নাই, তারা একটা রাজনৈতিক দল। তারা যদি মনে করে বাংলাদেশের এই পরিবর্তন করা দরকার, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক, এই এজেন্ডা তারা তুলে ধরুক জনগণের কাছে, যে আপনি যদি আমাকে ভোট দেন আমি এই সংবিধান জুড়ে ফেলে দেবো, ওকে। আপনি যদি আমাকে ভোট দেন আমি এই অবস্থা বাংলাদেশকে আমি নিয়ে যেতে। জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয় তাহলে আমি তো আপনাকে স্যালুট দেবো, স্বাগত জানাবো, অ্যাকসেপ্ট করব। কিন্তু আপনি একদিকে জন আকাঙ্ক্ষার কথা বলবেন, অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতা আপনি কিংস পার্টি হবেন, আপনার লোকজনকে ক্যাবিনেটে রাখবেন, আর আপনি মনে করবেন জনগণ আপনার সেই কথাগুলিকে মেনে নেবে। ক্যাবিনেট থেকে বের হয়ে এসে তো প্রধান হয়েছে দলের, এখনো তো তাদের দুইজন আছে না, তাদেরকে তো তারা এখন ওন করছে না, তাদেরকে গভর্নমেন্ট ওন করছে। এইটা কি আপনার এখন, এইটা তো আপনি বুদ্ধিমান লোক, আপনি যদি এটা বুঝাতে চান জনগণকে, আপনি এত বোকা মনে করেন? তাহলে আমি কেন জাতীয় পার্টি বা বিএনপি কেও কিংস পার্টি বলবো না? সেটাই। কেন, কিভাবে বলেন আপনি? তারাও তো ক্ষমতায় থেকে আমাকে জবাব দেন, আপনাকেই প্রশ্ন করি, আপনাকে ইতিহাস জানতে হবে। এই যে আপনারা আমরা তো আমরা এগুলো অভিযুক্ত করি। 1975 সাল চিন্তা করেন, শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করলেন, একদলীয় বাকশাল করলেন, ওকে, একদম খেয়াল, রাইট তো, একদম বাকশাল। খন্দকার মোস্তাক 15 আগস্টের পর বাকশালকে বিলুপ্ত ঘোষণা করলেন। বাংলাদেশের রাজনীতি আছে নাই, কোন পলিটিক্স আছে নাই। জিয়াউর রহমান এসে বহুদল গণতন্ত্র প্রবর্তন, জিয়াউর রহমান তৎকালীন সরকার এসে 1976 সালে রাজনীতির দলগুলোর নিবন্ধন শুরু করলেন। তখন বিএনপি নামে একটি রাজনৈতিক দল নিবন্ধন হয়েছে, নতুন কিংস পার্টির আওতায় কিভাবে হলো? ইতিহাসকে আপনারা এমন ভাবে উপস্থাপন করেন জনগণের বিভ্রান্ত তৈরি। আমি স্টেটমেন্ট দেওয়ার কেন, আমি এখনো আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রশ্নটা করা হয়। একটা উদাহরণ দেই আপনাকে। হ্যাঁ বলেন। আপনার এই যে বিশিষ্ট লেখক গবেষক মহিউদ্দিন আমাদের একটা লেখা, জি জি জি, যে 1975 এর পর, আমি তার কোট মহিউদ্দিন সাহেব লিখেছি, 1975 এর পর শেখ মুজিবের ব্যর্থতার পর জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পেলেন, রাজনৈতিক অঙ্গনে একটি সুবাতাস বইতে শুরু করলেন। মানে দুর্ভিক্ষের বাংলাদেশ খাদ্য সংসম্পন্ন হলো, একদম রাষ্ট্রীয় জীবনে অস্থিরতা দূর হলো, সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ফিরে আসলো, বাংলাদেশের মানুষ একটা রাজনৈতিক নতুন বন্দোবস্ত প্রত্যাশা করলো। সেই প্রত্যাশা পূরণের জন্য এগিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। ইট ইজ দ্য কিং পার্টি? নো, রাজনৈতিক বন্দোবস্ত করে তারা তো সরকারি পৃষ্ঠপোষক করছে। আপনি কোথায়? তারা ইউনূস সাহেব বলেছেন একটা রাজনৈতিক দল হচ্ছে, আপনি শোনেন নাই? হ্যাঁ শুনেছি, বলে নাই যে একটা ছাত্রদের রাজনৈতিক দল হচ্ছে। আপনার এই যে যখন তারা নতুন, আমরা বলতে চাই না এই কথাগুলি, আমরা তাদেরকে শুভকামনা জানাই, সুভাষিত জানাই, তারা আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হোক, সেটা প্রত্যাশা করি। তাহলে তারা তো ডিসিএসপি আপনার ম্যান সাপ্লাই দেবে? আমরা কোন শিল্প প্রতিষ্ঠান কাছে 1,500 কোটি টাকা এনে নতুন দল শুরু করব? এগুলি আমরা বলতে চাই, কারণ আমরা চাই এই দলের সাফল্য। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার কিছু বলার নাই। আচ্ছা অবশ্যই, আপনি এক মিনিট একটু বলে শেষ করবেন। এই যে এই শিল্প থেকে 1,500 কোটি কি জানি, এগুলার কোনো বেক কথা, এগুলা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো কথা এবং টক শোতে একটা ঘায়েল করার একটা চিন্তা। এগুলা সুস্পষ্ট যদি প্রমাণ থাকে, আমারও যদি দলের সাথে আদর্শ না মিলে, আমাদের মতো অনেকেই কিন্তু দল ছাড়তে হবে। আরেকটা যেটা বললেন বিপ্লবী সরকার যদি আমি মনে করাতে চাই, সেই সেনাবাহিনীতে সেনা সদনে কারা গিয়ে এটার 3 জন ভুয়া সমন্বয়ককে নিয়ে কারা বন্দোবস্ত করেছিল এবং কাদের রাজি না হওয়ার কারণে, অসহযোগিতার কারণে সেটা হয় নাই, সেটা দেশবাসী সবাই জানে। আর উনি যেটা বললেন যে নতুন জনগণের কাছে যাওয়ার কথা, আমরা কিন্তু জনগণের কাছে যাওয়ার জন্যই রাজনৈতিক দল করেছি। এবং কিংস পার্টি তখনই হয় যখন একটা সরকারের সবার একটা লক্ষ্য অভিন্ন আবার একমুখী হয়। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু পরস্পর বিরোধী মানুষজন উপদেষ্টা হয়ে আছেন। ওখানে কেউ এই মুহূর্তে নির্বাচন চায়, ওখানে কেউ এই মুহূর্তে একটা মোটামুটি সংস্কার চেয়ে নির্বাচন চায়, আবার কেউ এখনই হচ্ছে ডিপভাবে সংস্কার চায়। ওখানে বিভিন্ন মতের কিন্তু উপদেষ্টারা আছেন বা সদস্যরা আছেন। 3 জন ছাত্র ওখানে ছিলেন জাস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী হিসেবে। এখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্বরাও আছেন। এরকম একটা অন্তর্বর্তী সরকারকে কিন্তু আমি কিন্তু আপনার কথার মাঝখানে বলি নাই, হ্যাঁ, এখানে কিন্তু মানে আপনি বলতে চাচ্ছেন নিশ্চয়ই অন্য দলও সুপারিশ করেছে, অবশ্যই এখানে কিন্তু মানে আপনি জানেন যে এই যে গতকাল যে ওয়াসার নিয়োগের যে সুপারিশে, ওখানে আপনি দেখেন পুরো মিডিয়ার ফোকাস একটা ভুল বিভ্রান্ত রিপোর্ট হচ্ছে এনসিপির দিকে, অথচ ওখানে সব দলের কিন্তু সুপারিশের পুরো ডাটা, পুরো ছক কিন্তু আছে। একটু শেষ করবেন, আমরা এই আলোচনায় আর যাব না। এই কিংস পার্টির বক্তব্যটা হচ্ছে একেবারেই ভিত্তিহীন এবং এটা এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার জন্য, যে জনগণকে বোঝানোর জন্য যে সরকারের ক্ষমতা নিয়ে বা সরকারের সাহায্য নিয়ে আসছে, যদিও এই সরকারটা শুধু এই ছাত্রদের
মানে পুরো রিপ্রেজেন্টেশন না। আর এই বিপ্লব তা যদি হতো তাহলে কিন্তু এই বিপ্লবী সরকার, এই গণপরিষদ বা এগুলো নিয়ে কিন্তু আমাদেরকে এত ফাইট দিতে হতো না। আমরা সব স্টেক হোল্ডারকে নিয়ে সবার সাথে ঐক্যমতে পৌঁছাতে চাই দেখেই, বাংলাদেশকে নিয়ে আগাতে চাই দেখেই কিন্তু আমরা সবার কাছে আহ্বান করছি এবং সংলাপের জন্য বলছি বা ওই একমত হওয়ার জন্য আশা করছি। অনেক ধন্যবাদ ডাক্তার তাজনুবা জাবিন এবং ABM মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে এতটুকু বলবো যে রাজনীতিতে আমরা যে এতক্ষণ যে তর্ক বিতর্ক আলোচনা দেখলাম, এগুলোই রাজনীতির সৌন্দর্য, এগুলোই গণতন্ত্র। এর মধ্য দিয়েই গণতন্ত্র টেকসই হয়। আমরাও চাবো বাংলাদেশের গণতন্ত্র কোনো সংঘাত সহিংসতার মধ্য দিয়ে নয়, বরং এরকম আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে টেকসই হবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।